আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের শুরুতে জানবেন সংবাদ শিরোনাম। কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। কি হলো তার? বাংলাদেশে হামলার ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের উগ্র ডানপন্থীরা, বিশ্লেষণ বিবিসির। সীমান্তে এবার ভারতকে শিক্ষা দিচ্ছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা। সর্বশেষে জানবেন শেখ হাসিনার পতন থেকে জামায়াত বিএনপিকেও শিক্ষা নিতে হবে, বললেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে একজন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 14 আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। কোঠা আন্দোলনের রিক্সা চালক হত্যা মামলায় গ্রেপ্তার পলক বর্তমানে 10 দিনের রিমান্ডে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েন পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন। বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি, এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়িত্ব নিতে অস্বীকার করে যাচ্ছেন। পলকের ভাষ্যমতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এক্ষেত্রে শেখ হাসিনার সাইড ছিল। একই সঙ্গে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী আরো জানান, আওয়ামী লীগ সরকারের পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। তবে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এদিকে বাংলাদেশে হামলার ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের উগ্র ডানপন্থীরা, দাবি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র ডানপন্থীরা ইসলামী চরমপন্থীরা হিন্দুদের ওপর হামলা করেছে এমন শিরোনামে সহিংসতার বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। যেসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য প্রচার করে উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরো উস্কে দেওয়া হয়েছে তার বেশিরভাগই ভারত থেকে পরিচালিত। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে এমন অভিযোগ বাড়ি পোড়ানো, সহিংসতা ও নারীদের সাহায্যের আকুতি ভিডিও অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের পর যে অস্থিরতা শুরু হয় তাতে 4 শতাধিক মানুষ মারা যায়। 5 আগস্ট সরকারের পতন ঘটলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সে সময় তার দল আওয়ামী লীগের সদস্যদের লক্ষ্য করে সহিংসতা শুরু হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র ডানপন্থীরা বিশেষ করে ভারত থেকে ইসলামী চরমপন্থীরা হিন্দুদের ওপর হামলা করছে এমন শিরোনামে সহিংসতা বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে চট্টগ্রামের একটি মন্দিরে ইসলামপন্থীরা আগুন লাগিয়ে দিয়েছে। তবে বিবিসি খোঁজ নিয়ে জানিয়েছে যে নবগ্রহ মন্দিরটি অক্ষত রয়েছে। আগুন লাগানো হয়েছিল পাশের একটি আওয়ামী লীগের অফিসে। মন্দিরের কর্মীরা নিশ্চিত করেছেন যে মন্দিরেও হামলা হয়নি। এছাড়াও একজন হিন্দু ক্রিকেটারের বাড়ি পুড়িয়ে দেওয়ার মিথ্যা দাবি করা হয়, যা আসলে একজন মুসলিম আওয়ামী লীগ সংসদ সদস্যের বাড়ি। এছাড়াও একটি স্কুলে আগুন দেওয়া হয়, যার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলে জানা গেছে। এদিকে সীমান্তে এবার ভারতীয়দের শিক্ষা দিচ্ছে বিজেপি। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 5 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। এ সময় তাদের কাছ থেকে 3টি গরু, 2টি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর কাছে তাদেরকে আটক করে বিজিবি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জের 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান। বিজিবি জানায়, বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটক ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় 2টি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের কাছ থেকে 3টি ভারতীয় গরু ও হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তান জুড়ে এবার বিক্ষোভের ডাক। বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে পতন হয়েছে দোদণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের। বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এই ঘটনায় অনুপ্রাণিত করেছে পাকিস্তানের ছাত্রদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের। এখন তারা বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের আশা করছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিকবার পোস্ট করা হয়েছে। এর মধ্যে গত 7 আগস্টের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির সরাসরি তুলনা টানে দলটি। শেখ হাসিনার ছবি সংযুক্ত ওই পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশে কখন কি ঘটেছিল। 1 জুলাই কোঠা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই 6 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ তীব্রতর হয়। 18 জুলাই সরকার আতঙ্কিত হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, কিন্তু আন্দোলন থামেনি। 21 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চাকুরিতে কোঠা নিষিদ্ধ করলেও প্রতিবাদকারীরা বিক্ষোভ থামায়নি, কারণ তারা এটিকে অস্থায়ী সিদ্ধান্ত ভেবেছিল। সর্বশেষ গত 4 আগস্ট আন্দোলন এত তীব্র হয় যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতেও বাধ্য হন। এসব ঘটনা উল্লেখ করে পোস্টটিতে বলা হয়েছে, এগুলোর সঙ্গে আপনি যদি পাকিস্তানের পরিস্থিতির কোনো মিল দেখতে পান, তবে তা কাকতালীয় নয়, বরং পাকিস্তানের ঠিক একই পরিস্থিতি তৈরি হতে পারে। খুব বেশি সময় বাকি নেই। পাকিস্তানের নির্বাচনে মাত্র 1 মাস আগে অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। এখন প্রশ্ন হলো, পাকিস্তান দখলকারী গোষ্ঠী কি আল্লাহ তাআলার এসব নিদর্শন থেকে শিক্ষা নেবে? আরেক পোস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন খোদ ইমরান খান। তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাঙালি জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদের মুক্ত করেছে তা প্রশংসনীয়। গোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে অরাজনৈতিক থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন তারও প্রশংসা করা উচিত। ইমরান খানের মতে এই ধরনের পরিস্থিতিতে একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও এর প্রধানকে অবশ্যই অরাজনৈতিক থাকতে হবে। বাংলাদেশের সব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই এর ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন। গত 9 আগস্ট এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় তারা। সেই ভিডিওর এক্সে শেয়ার করেছেন পিটিআই নেতা মাস মালিক এবং ইমরান খানের মুখপাত্র সাজিব দাদা জাহাঙ্গীর। সেটি রিপোস্ট করা হয়েছে পিটিআই এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও। পোস্টে বলা হয়, পাকিস্তান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে, শীঘ্রই পাকিস্তানের ছাত্ররা পরিবর্তন আনবে। এদিকে অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা। তাদের জায়গায় বসছে প্রশাসক। তারাই দায়িত্ব পালনের দেখভাল করবেন সিটি কর্পোরেশনগুলোর। স্থানীয় সরকার বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর আওতায় তাদের অপসারণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, 323 পৌরসভার চেয়ারম্যান ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন যে উপজেলা পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতো সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ হতে পারে। এখন পর্যন্ত 12 সিটির মেয়রকে অপসারণের সিদ্ধান্ত আছে। সেই সংক্রান্ত ফাইল ইতিমধ্যে উঠেছে। ফাইল এখন প্রধান উপদেষ্টার দপ্তরে আছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে আসলে তাদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সহ 12 জন মেয়রকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার পতন থেকে জামায়াত বিএনপিকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ না, জামায়াত বিএনপি সবাইকে শিক্ষা নিতে হবে বলেও উল্লেখ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদেরকে সব কথা বলেন তিনি বলেন, এরপর যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, একই রাস্তায় যেন তারা না চলেন। এখন থেকে আমাদের সবার উচিত শিক্ষা নেওয়া। মানুষের সঙ্গে জুলুম করলে কি পরিণতি হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত। তাদের শিক্ষা নিতে হবে যাতে একই গর্তে জাতি না পড়ে। তিনি আরো বলেন, আজকে আমরা হাসপাতালে আহতদের দেখতে এসেছি। সবাইকে দেখা সম্ভব হয়নি, কারণ সবাইকে দেখাতে গেলে চিকিৎসা ব্যবস্থায় ব্যত্যয় ঘটবে। সে কারণে স্বল্প সময়ে অল্প সংখ্যক আহত ভাইদের দেখে বের হয়ে এসেছি। আহত এক আন্দোলনকারীকে পাশে নিয়ে জামায়াতের আমির আরো বলেন, আমাদের পাশে একজন ভাই আছেন, গুলিতে তার 2টি হাতই ভেঙে গেছে। কত সময় লাগবে সুস্থ হতে
হতে তা আল্লাহ ভালো জানেন। আমরা আশা করি তার হাত টিকবে। তিনি আহতদের অবস্থার কথা উল্লেখ করে বলেন, আমরা দেখেছি অনেকজনের পা একেবারে ফেলে দিতে হয়েছে, তারা আর পা ফিরে পাবেন না। তারা একটা হাত বা পা নিয়ে দুনিয়াতে হয়তো বাঁচবে, কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যাতে তাদের শহীদের মর্যাদা দান করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।